মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় আমাদের বাংলাকে। এই তকমাটা কি দিন দিন আমরা হারিয়ে ফেলছি? বাংলা সন্তোষ ট্রফি জিতলেও সেই টিমের কোনো প্লেয়ার ভারতীয় দলে সুযোগ পায়। ক্যালকাটা ফুটবল লিগ থেকে প্লেয়ার্সরা গেছে, দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে। এখন দেখতে পাচ্ছি যে সেরকম কিন্তু প্লেয়াররা উঠছে না। ক্ষেতের মাঠের খেলা কি কোথাও গিয়ে একটা প্রফেশনাল ডেভেলপমেন্টে এফেক্ট করে? এফএ কে অ্যাক্টিভ রোল নিতে হবে। দেখছি তো বাংলার ফুটবল প্রতিদিন কমে যাচ্ছে। একটা বলি দিয়ে প্লেয়াররা বুঝছি আমাদের পুরো মাথা না থুতু মারাদোনা 1 ঘন্টা হয়ে গেছে, বল মেরেই যাচ্ছে। তার কিছুক্ষণ পরে আরেক জায়গায় গেল, সেখানে সব ধাক্কা ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। তো এই যে রঞ্জিত বাজার যে চেষ্টাটা করছে টুয়ার্ডস ইন্ডিয়ান ফুটবল, এটা কি খুব অ্যাপ্রিশিয়েটেবল, খুব কমেন্ডেবল জব? তোমায় যদি একদিনের জন্য এআইএফএফ এর প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া যায়, তুমি কি করবে? বাংলায় যে কজন মানুষ জন্মগ্রহণ করে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, তারা হয়তো সবাই তিন প্রধানের যে কোনো একটা প্রধানে খেলতে চায়, অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল কিংবা মোহামেডান। কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা এই তিন প্রধানে খেলেছে, এবং শুধু খেলেছেনই নয়, দাপিয়ে বেরিয়েছে। সেরকমই একজন আমার সঙ্গে রয়েছে আমাদের এই পডকাস্টে, যার নাম মুখোমুখি। তার পাশে মাঠটা আমার মোবাইল নেই তো, মোবাইল নেই বার্সেলোনার রাস্তায় দেখা। হ্যাঁ, আচ্ছা, যখন নাম্বার 9 বা সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকারের কথা ওঠে, আজকালকার দিনে সবাই ভাবে আর্লিং হাল্যান্ড কিংবা লেভানডস্কি বা একটু আগে গেলে লুইস সুয়ারেজের মতন প্লেয়ার। কিন্তু 2000 সালে বা ওই সময়টায় যদি আমি আমার বাবাকে সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকারের কথা জিজ্ঞেস করতাম, বাবা হয়তো বলতো একবার দীপেন্দুর খেলা দেখবি। তাই হ্যাঁ, সেই দীপেন্দু বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন আজকের এই পডকাস্টে। স্যার নমস্কার, আর আপনাকে স্বাগত জানাচ্ছি এই পডকাস্টে। আচ্ছা, এই তো রিসেন্টলি ঘুরে এলেন ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। এক উন্মাদনা, একটা উৎসব বলতে গেলে ফিফা ওয়ার্ল্ড কাপ। সেখান থেকে ফিরে এসে আবার ব্যাক টু ক্যালকাটা ফুটবল লিগ। সেদিন কি দেখছিলাম, আপনি মাঠে ছিলেন, খেলা দেখছিলেন। এই যে জার্নিটা, একটা ওখানকার ফুটবল, তারপর ফিরে এলাম আবার উঠছে, কেমন লাগলো টোটাল জার্নিটা? হ্যাঁ, দুটো তো আলাদা পুরো। বিশ্ব ফুটবলের বিশ্বকাপ তো পুরোই অন্যরকম। তার সাথে কলকাতা লিগকে যদি আমরা এক করি ঠিক হবে, তবে একটা উন্মাদনা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সাপোর্টারদের সবসময় কলকাতা লিগ নিয়ে থাকে। এবার যেহেতু কলকাতা লিগ আমাদের নিজেদের মাঠে হচ্ছে, 3টে ক্লাবের মাঠে হচ্ছে, তো তাতে কি সমর্থকদের আরো উৎসাহ বাড়বে, প্রতিদিন সমর্থক বাড়বে। যেরকম প্রথম 2টো ম্যাচে যত সমর্থক থাকবে, 3 নম্বর ম্যাচে বেশি হবে। 3টে বড় টিমের মাঠে, এবং এই মাঠে খেললে কি খেলোয়াড়দের মানে ক্যারেক্টার ঠিক মানে ভালো হয়। মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান মাঠে যতদিন না খেলবে প্লেয়ার তৈরি হবে। মানে তুমি নৈহাটি, কল্যাণী দর্শক কম, মানে অনেকটা দূরে দর্শক কল্যাণী মাঠে বা নৈহাটি মাঠে, আর এখানে একদম ঘাড়ের উপরে দর্শক থাকে। একটা তুমি যতক্ষণ না গোল হবে একটা চাপ থাকবে, এতে কি প্লেয়ার তৈরি হবে এখান থেকে। মানে আগামী দিনের ভালো খেলোয়াড়, তারকা খেলোয়াড় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে আগামী দিনে আরো প্লেয়ার উঠবে যত ময়দানে খেলা। কিন্তু এই বেসিসেই আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজকের দিনে বাংলা ফুটবল থেকে যত না মানুষ উঠছে, বা যত উন্মাদনার কথাও বললেন আপনি, যত উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি সাউথ ইন্ডিয়াতে, স্পেশালি কেরালার দিকে, ওখানে কিন্তু মানে এই যে ঘরোয়া লিগগুলো হয় আমাদের মতন, ক্যালকাটা ফুটবল লিগ ডেফিনেটলি আমাদের ভারতের মধ্যে সব থেকে পুরোনোতম, এটা নিয়ে কোনো বিবাদ নেই। কিন্তু এই সাউথ ইন্ডিয়ান যে লিগগুলো আমরা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু উন্মাদনা আরো বেশি। আমরা দেখতে পাচ্ছি একটা আলাদা প্যাশন ওখানে লোকাল লিগসদের জন্য, ভিডিওতে প্রচুর ছড়াছড়ি কেরালার ফুটবলের ব্যাপারে। তো এই যে জিনিসটা, এক সময় যেখানে আমরা দেখেছি ক্যালকাটা ফুটবল লিগ থেকে প্লেয়ার্সরা গেছে, দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে, হয়তো এরকমও হয়েছে যাতে 11 জনই ক্যালকাটা ফুটবল লিগে খেলতো, সেখানে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সেরকম কিন্তু প্লেয়াররা উঠছে না। তো একটা হিউজ ডিফারেন্স, একটা হিউজ গ্যাপ হয়ে যাচ্ছে। আর আমরা কি তাহলে এই যে মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় আমাদের বাংলাকে, এই তকমাটা কি দিন দিন আমরা হারিয়ে ফেলছি কোথাও গিয়ে? কেরালা প্রিমিয়ার লিগের লাস্ট ইয়ার ওদের স্পন্সর ছিল মনে হয় সনি বা স্টার, তারা খেলা দেখিয়েছে। সেখানে কলকাতা লিগেও ধরো আমাদের যখন 97-98-এ
ESPN কলকাতা লিগ দেখিয়েছিল। কারণ সেই উন্মাদনাটা সেই জায়গায় ছিল বলে। এখন কেরালার প্রিমিয়ার লিগে হয়তো এরকম বড় চ্যানেলরা দেখাচ্ছে, আর কলকাতা লিগ ধরো আমরা ওই মানে ছোট অ্যাপসে দেখতে হচ্ছে। সেইটা যেরকম 2 বছর আগেও 24 ঘন্টা কলকাতা লিগ দেখিয়েছিল। তাহলে সেটা আমার মনে হয় টিভিতে যদি ম্যাচটা দেখায় তা আরো উন্মাদনা বাড়বে, এবং খেলোয়াড় যে উঠছে না এর আরো অনেক কারণ আছে। প্রথম কারণ, স্কুল ফুটবলটা বাংলায় আগে যে লেভেলের ছিল আমাদের সময়, আমরা মানে বসিরহাট হাই স্কুলের হয়ে খেলতে পারলেই আমরা ভাবতাম যে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্ডিয়া খেলছি। মানে আমাদের ছোটবেলায় ইচ্ছা ছিল যে বসিরহাট হাই স্কুলের হয়ে খেলবো। সেই স্কুল তখন সুব্রত কাপ খেলতো, মধ্যমগ্রাম হাই স্কুল আমাদের উত্তর 24 পরগনা থেকে, প্রতিবার চ্যাম্পিয়ন হতো। এবং এই স্কুল ফুটবলটাকে যতক্ষণ না আমরা আবার আগের জায়গায় না আনতে পারবো, ততদিন বাঙালি ফুটবলার মানে কমতেই থাকবে, মানে বাড়বে না। মানে শুধু গ্রাসরুট ফুটবল বলে নয়, এই যে প্রত্যেকটা স্কুলে স্কুলে যে মানে ফুটবলের উন্মাদনা, এটা আরো বাড়াতে হবে, সেটাই মানে সলিউশন বলছেন। না, স্কুল ফুটবল যেটা ধরো আমাদের সময় ছিল, আমাদের সময় কি 5 পিরিয়ডের পরে একটা সেকশনে ম্যাচ হতো সব, শুধু আমাদের স্কুলে না, অন্য সব স্কুলে তখন হতো। এবং সেই ম্যাচ খেলে খেলে একটা স্কুলের টিম তৈরি হতো। সেই টিমটা প্রথমে ইন্টার সাব ডিভিশন স্কুল ফুটবল হতো, মানে বসিরহাট হাই স্কুল আর ধরো টাউন হাই স্কুল আছে একটা বসিরহাট, আমি যেখান থেকে বড় হয়েছি। টাউন হাই স্কুল বসিরহাট হাই স্কুল খেলা মানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা, মানে এরকম লোক হতো মাঠে তখন, মানে উন্মাদনাটাও সেরকম লেভেলে ছিল। সেই স্কুল ফুটবল থেকে কি হয়েছে, আগে তুমি যত ফুটবলার দেখো, স্কুল থেকে সুব্রত কাপ হতো, একটা গোষ্ঠপাল ট্রফি হতো, যার ফাইনাল মোহনবাগান মাঠে হতো। কিন্তু তার আগে সব খেলা ডিস্ট্রিক্টে হতে হতে ধরো উত্তর 24 পরগনার নানা মাঠে হতো। তাহলে সেই স্কুলের খেলোয়াড়দের কি মোহনবাগান মাঠে গিয়ে খেলাটাই টার্গেট থাকতো, কারা ফাইনাল খেলে। তো এই স্কুল ফুটবল যতদিন না আগের জায়গায় আসবে, তার আগে এই বাঙালি ফুটবলার কিন্তু ওঠার সম্ভাবনা ততটা কমবে। এই যে তুমি বললে যে তোমার স্কুল ফুটবলে একটা আলাদা উন্মাদনা ছিল, লোকজন ভাবতো যে ঠিক আছে আমাকে এত লোক দেখবে আমি যখন খেলছি, মানে ছোট ছোট টুর্নামেন্ট ধরুন স্কুল এ কিংবা স্কুল বি, যেটা আপনি বললেন লোকাল স্কুলে খেলা হচ্ছে, 4-5 জন ঘুরিয়ে দেখছে। কিন্তু এখন আমি আমার বাবাদের কাছ থেকেও শুনেছি যে যদি এমনি ছোটখাটো কোনো ক্যালকাটা ফুটবল লিগে যখন ফার্স্ট ডিভিশনে খেলা হচ্ছে, লোকজন কিন্তু দাঁড়িয়ে দেখতো, যে কোনো দলে, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান বলে না। কিন্তু এখন কিন্তু সেরকম দেখা যায় না, এখন কিন্তু মানুষ মানে সেরকম গুরুত্ব দেয় না, হয়তো গুরুত্ব দিচ্ছে শুধু জৌলুসটাকেই, যেটা হয়তো আমরা টিভিতে দেখতে পাচ্ছি, যেটা হয়তো আমরা আমাদের ফোনে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এটাও কি মানে এফেক্ট করছে, মানে আরো কি মানে সাপোর্ট করা উচিত? ধরো এখনকার যারা এখনকার দিনকার ছেলেরা, তারা মেয়েরা বা ছেলেরা, যারা দুজনকেই বলছি, তারা একদম মোবাইলে অনেকটা বেশি, মানে সারাদিন ধরো পড়া স্কুলের পরে সে মোবাইল দেখছে, অ্যাডিকশন। আগে আমরা কি করতাম, স্কুল থেকে এসেই মাঠে চলে যেতাম, মানে ফুটবল খেলতাম। ধরো বৃষ্টি পড়লে তো সারাদিন খেলতাম প্রায় বলতে গেলে। সেইটা তো এখনকার ছেলেদের অতটা নেই, মানে তাও উৎসাহ আছে। আজকেই আমার মেয়ের মানে একজন প্যারেন্টস স্কুলের, সে জিজ্ঞেস করলো যে আমাকে সকালে ফোন করে যে আমার ছেলেকে কোথায় দিলে ভালো হবে, ফুটবলে ভর্তি করবো। তার মানে ইচ্ছা এখনো আছে সবার মানুষের, নেই এরকম না। তবে কম্পিটিশন, স্কুল ফুটবলের যে কম্পিটিশনটা বাড়াতে হবে। কেন আগে সুব্রত কাপ একটা খুব বড় মনে হতো সবার কাছে, মানে যারা গ্রাসরুটে ফুটবল খেলে, তারা মোহনবাগান ইস্টবেঙ্গল না, মানে ধরো গ্রামে গ্রামে সব জায়গায়, মেদিনীপুর হতে পারে বা আমাদের উত্তর 24 পরগনা হতে পারে, স্কুল ফুটবলটা খুব পপুলার ছিল। সেটাকে যদি আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে আবার ফুটবলের আমাদের মানে বাংলার ফুটবলের ভালো। না হলে প্লেয়ার আর উঠছে না তো। মানে মোহনবাগানে দেখো একজন খেলে সুভাশিস, ইস্টবেঙ্গলের সৌভিক খেলে, আর তো দুটো টিমে কোনো প্লেয়ার নেই বাঙালি খেলোয়াড়, রিলেটিভলি অনেক কম। মানে তোমাদের সময় যেরকম ছিল 97-এ আমরা মোহনবাগান যে জাতীয় লিগ জিতলো, আমরা প্রায় 16 জন, বিভাস ঘোষ, হেমন্ত ডোরা, দেবজিৎ ঘোষ, বিশ্বনাথ মন্ডল, রিয়াজুল মুস্তাফা, অমিত দাস, অলোক দাস, বাসুদেব মন্ডল, বাঙালি, প্রচুর বাঙালি। হ্যাঁ, একটা টিমে প্রায় 16 জন বাঙালি ছিল। ইস্টবেঙ্গল প্রথম যে জাতীয় লিগ জিতলো, সেখানেও প্রায় 15-16টা বাঙালি প্লেয়ার ছিল।
হ্যাঁ, মানে বাঙালিদের একটা ডমিনেন্স ছিল একটা, মানে এবার এই প্লেয়ার গুলো কোথা দিয়ে এসছে দেখবে, বা আগের পুরনো প্লেয়াররা সবাই স্কুল ফুটবল থেকে উঠে এসছে। সে তুমি দেখো যত প্লেয়াররা খেলছে সব জায়গাতে, স্কুল ফুটবলটাকে আমরা আগের মতো গুরুত্ব দিচ্ছি না। যদি গুরুত্ব দিয়ে করা হয় আমার মনে হয় খেলোয়াড় আবার আগের মতোই উঠবে। কেন, এখনো তুমি আমাদের বসিরহাটে গেলে দেখতে পাবে এই বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, প্রচুর সব মাঠে খেলা হচ্ছে, মানে ফুটবল খেলা হচ্ছে প্রতিটা মাঠে, মানে ছোট মাঠ বড় মাঠ সব জায়গায়। তাও তো আগে আমাদের সময় মাঠ অনেক খারাপ। আজকে আমি একটু আগে মোহনবাগান মাঠে একটা প্রেস ক্লাবের খেলা ছিল, ওখান থেকে খেলে এলাম। মোহনবাগান মাঠ কত সুন্দর, ইসমল মাঠও ভালো, মোহামেডান শুটিং মাঠও ভালো, অনেক ভালো। এই বৃষ্টির মধ্যে এত ভালো মাঠ, সে তো আমার মনে হয় খেলাটা আরো বাংলার ফুটবলকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে স্কুল ফুটবলকে গুরুত্ব দিতে হবে। আর শুধুমাত্র বাংলা বলেই নয়, হয়তো আমাদের দেশের যদি অলরাউন্ড ইমপ্রুভমেন্টেরও কথা বলি, তাহলে হয়তো দেশের স্কুল ফুটবলের যে স্ট্রাকচারটা সেটাও কি ডেভেলপমেন্ট করা দরকার। তো সুব্রত কাপ এখনো হয়, কিন্তু আগের মতো সেই জৌলুসটা নেই। আগে মানে স্কুলে যারা পড়তো তাদের কাছে সুব্রত কাপ খেলাটা মানে বড় ওয়ার্ল্ড কাপ খেলার মতো, মানে আমাদের কাছে তখন। আর আমাদের কাছে কি বসিরহাট সাব ডিভিশন থেকে খেলে মধ্যমগ্রাম স্কুল একমাত্র খেলতে যেত, সেই টিমে চান্স পেতে হবে। মানে উত্তর 24 পরগনার একটা টিমে খেলতে গেলে তার মানে আমরা সারাদিন ভাবতাম যে কবে মধ্যমগ্রাম আমরা চান্স পাবো। তা আমার কপাল ভালো যে আমি টাটা ফুটবল একাডেমিতে সুযোগ পেয়ে গেছি, তার জন্য আজ এইখানে বসে আছি। তো এই স্কুল থেকে ডিস্ট্রিক্ট থেকে যদি ভালো খেলো তাহলে বড় ক্লাব, এই যে বলতে গেলে ল্যাডারটা আছে, এটাকে সবার আগে এই ল্যাডার বা এই স্টেপস গুলোকে ক্লাইম করা খুব দরকার। এই স্টেপস গুলোকে করবার জন্য মনে হয় যে কোনো অর্গানাইজেশন, মানে আমাদের যে ফুটবল অর্গানাইজেশন আছে তাদের কি একটা অ্যাক্টিভ রোল নেওয়া উচিত। আইএফএ কে অ্যাক্টিভ রোল নিতে হবে স্কুল ফুটবলটার প্রতি। কেন দেখছে তো বাংলার ফুটবল প্রতিদিন কমে যাচ্ছে। মোহামেডানে দেখো তাও অনেকগুলো প্লেয়ার আছে, কিন্তু ইসমল মোহনবাগানে তো অনেক কম প্লেয়ার। সেখানে এটাকে আগামী দিনে আনতে গেলে স্কুলকে অনেক গুরুত্ব দিয়ে মানে এখন থেকে শুরু করতে হবে, তাহলে আগামী 7-8 বছর পরে আমরা 10 বছর পরে কিছু ভালো প্লেয়ার পাবো। তো তুমি তো শুধু অ্যাজ এ ফুটবলার নয়, তুমি তো অনেক রকম পার্সপেক্টিভ থেকে ফুটবলটাকে দেখেছো। তুমি অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে দেখেছো, তুমি ধারাভাষ্যকার পার্সপেক্টিভ থেকে দেখেছো, অনেক রকম তোমার অ্যাঙ্গেল জানা আছে ফুটবলের ব্যাপারে। তো এই আদার দ্যান গ্রাসরুট ডেভেলপমেন্ট, এই যে তুমি বললে যে আজকের দিনে, আমি যেটা ডিফারেন্সটা তুমি নিজেই বললে যে সুপার লিগ কেরালাতে সেখানে ব্রডকাস্টার রয়েছে, সেখানে প্লেয়ারদেরকে আরো বেশি করে মানে সামনে নিয়ে আসা হচ্ছে, সেখানে আমাদের ক্যালকাটা ফুটবল লিগের সেরকম ভাবে হয়তো আমরা তাদেরকে দেখাতে পারছি না, রাইট? তো কোথাও গিয়ে কি একটা টেকনিক্যালি দেখতে গেলে মার্কেটিং শব্দটাই যদি আমি ইউজ করি, সেটা কি খুব বেশি করে দরকার আজকের দিনে ক্যালকাটা ফুটবল লিগে? ট্যালেন্ট কি আছে তাদেরকে সত্যিকারে মার্কেটিং এর জায়গায় দিতে পারবে? তোমাকে তো ট্যালেন্ট লাগে। ধরো আগে কলকাতা লিগে মোহাম্মদ হাবিব খেলেছে, মানে ভারতবর্ষের সেরা ফুটবলাররা কলকাতা লিগই খেলতো, কেউ কেরালা লিগ খেলতো না, কেউ বোম্বে লিগও খেলতো না। মানে ভারতবর্ষের সেরা খেলোয়াড়রা কলকাতা লিগ খেলতে আসছে। সে পিকে স্যার খেলেছেন, চুনি স্যার খেলেছে, মোহাম্মদ হাবিব খেলেছে, আকবর খেলেছে, জামশেদ নাসিরি খেলেছে, মজিদ বাস্কার খেলেছে, আবার কিষানুদে খেলেছে, প্রসূন ব্যানার্জিও খেলেছে, তুমিও খেলেছো, আমরা খেলেছি। কলকাতা লিগ এমন একটা লেভেলে ছিল, মানে কলকাতা লিগ খেলা মানে সে ইন্ডিয়া টিমে চান্স পেত। আমি নিজেই একটা ম্যাচ মোহনবাগান সোনালী শিবির ম্যাচ, সন্দীপ নন্দী সোনালী শিবিরে খেলে। আমার মোহনবাগান তখন ডায়মন্ড সিস্টেম, প্রতিটা ম্যাচ আমরা 6 গোল 7 গোল করে জিতছি 97 সালে। এবার সেই ম্যাচে সন্দীপ নন্দী মানে আমরা যা মারছি সেভ করে দিচ্ছি, মানে ও সোনালী শিবিরে, আমি আর চিমা স্ট্রাইকার খেলছিলাম মোহনবাগান। আমরা যা হেড করছি, যা সন্দীপ মানে সব সেভ করছে, এবং সেই লাস্ট শেষ মুহূর্তে আমরা একটা চিমার গোলে জিতি। তা অমল স্যার খেলার শেষে বললো, এই ছেলেটা যা ট্যালেন্ট, গোলকিপার, ভারতীয় দলে খেলার যোগ্যতা আছে। পরের দিনও ভারতীয় দলে ডাক পেল, এবং 3 দিন পরে আমরাও ইন্ডিয়া ক্যাম্পে গেলাম। সন্দীপ সোনালী শিবির থেকে, সেদিন কালিম্পংয়ে নঈম স্যার কোচ, কালিম্পংয়ে ক্যাম্প হচ্ছিল, তাহলে সে সোনালী শিবির থেকে ইন্ডিয়া টিমে চান্স পেল, তাহলে কলকাতা লিগ থেকেই পেল। এখন কলকাতা লিগ থেকে একটা ছেলে ভারতীয় দলে নেয় না। বাংলা সন্তোষ ট্রফি জিতলেও সেই টিমের কোনো প্লেয়ার ভারতীয় দলে সুযোগ পায় না।
কিন্তু তাহলে কলকাতা লিগের গুরুত্ব সেই জায়গায় ছিল যে হুম। একটু শুধু মুখে অমল স্যার বললো যে এই গোলকিপারটা জাতীয় দলে খেলার যোগ্যতা আছে, নামও বলে এইটুখানি অমল স্যার বলেছিল। পরের দিনও জাতীয় দলে ডাক পেল এবং 3 দিন পরে সন্দীপও আমাদের সাথে একসাথে ইন্ডিয়া ক্যাম্পে কালিম্পং এ জয়েন করলো। তাহলে ওর লাইফটা এই একটা ম্যাচে ঘুরে গেল। মানে তার পরের বছর মোহনবাগান সাইন করলো, তারপর তো ইস্ট বেঙ্গলের হয়ে আসিয়ান কাপ জিতলো, ভারতীয় দলে অতদিন খেললো। সন্দীপ নন্দী একটা ম্যাচে তৈরি হলো কলকাতা লিগ। তাহলে এখন ধরো যতই ভালো খেলুক সে তো আর জাতীয় দলে সুযোগ পাবে না কলকাতা লিগ। তো তখনকার ক্যালকাটা ফুটবল লিগ আর এখনকার ক্যালকাটা ফুটবল লিগের যে মেইন ডিফারেন্সটা আছে সেটা মানে কি? ডিফারেন্স আছে প্রথমত যে কলকাতা লিগকে সারা ভারতের লোক দেখতো। সব ধরো আয়াম বিজন খেলেছে, বাইচুং ভুটিয়া খেলেছে, হ্যাঁ, চিমা ওকেরি খেলেছে, তাহলে কলকাতা লিগ সবাই খেলতে চাইতো। এখন তো তারা কলকাতা লিগে এখন মোহনবাগান ধরো ম্যাকলারেন কি খেলেছে? খেলেনি। কিন্তু এই বছর এতদিন পরে লাস্ট ম্যাচটা মোহনবাগান তার মানবিটান শুভাশিস বিশালকে সবাই খেলছিল। হ্যাঁ, কেন? সামনে বড় ম্যাচ আর সামনে ম্যাচ নেই, এটা প্র্যাকটিস হিসেবে খেলেছি। তাহলে ওই কলকাতা লিগ আগে আমরা কি কলকাতা লিগ খেলতাম, আমরাই ডুরান্ট খেলতাম, আমরাই রোবার্স খেলতাম, আমরাই জাতীয় লিগ খেলতাম, মানে একই খেলোয়াড় খেলতে। কিন্তু এখন তো দুটো টিম, কলকাতা লিগ অন্য ছেলেরা খেলে আর আইএসএল অন্যরা খেলে, এই ডিফারেন্ট তো থাকবে। যদি কালকে থেকে মোহনবাগান ইসমাইল তার হাবাস বেঞ্চে বসে থাকে কলকাতা লিগে, আর এদিকে মোহনবাগান কোচ কাল থেকে কলকাতা লিগের বেঞ্চে বসবে দুদিন, তো দেখবে কলকাতা লিগের টেম্পো কোথায় চলে যাবে একদিনে। তো আরো মানে আমাদের দেশের যে ট্যালেন্টস আছে বা বলতে পারি দেশের যারা জেম অফ প্লেয়ার্স, তাদেরকে আরো যদি ক্যালকাটা ফুটবল লিগে এনে ক্যালকাটা ফুটবল লিগের একটা স্ট্রাকচার করা যায় যে হ্যাঁ কিছু দারুণ প্লেয়ার্সরা খেলছে। দারুণ প্লেয়ার বলতে হবে না, মোহনবাগান যে মেন টিমটা খেলা, ইসমাইল মেন টিমটা খেলা, তাহলেই দেখবে মানে কলকাতা লিগের গুরুত্ব কোথায় চলে যাবে। সব দুদিন পরেই দেখবে হয়তো ESPN স্টার স্পোর্টস ম্যাচ দেখা, একদম মানে সব ম্যাচ মাঠ ভরে যাবে। মোহনবাগান ইসমাইল মাঠ আমরা তো খেলেছি, আমরা 12টার সময় আসতাম, আমি মোহনবাগান মেসে থাকতাম ইলিয়াট রোডে, দিয়ে আমি ট্রামে করে এসে নেবে হেঁটে হেঁটে মোহনবাগান মাঠে আসতাম, ওই আউটরাম ঘাটে নামতাম, নেবে হেঁটে হেঁটে আসতাম। তো আমার সাথেই তখন প্রায় 70-80 জন সমর্থক আসতো হেঁটে হেঁটে, মানে তখন ধরো 1:30-3টে থেকে খেলা, আর 2টোর পরে ওই ইডেন গার্ডেন থেকে মোহনবাগান মাঠ অব্দি তুমি মানে এত লোক হতো হাঁটতে পারবে না, মানে প্রতিটা ম্যাচ। কিন্তু মানে 97 একটা ম্যাচে না, সব ম্যাচে। বাইচুংরা যখন খেলছে ইস্ট বেঙ্গলে সে বছর একই ইসমাইল মাঠেও একই ওই ইডেন গার্ডেনের সামনে থেকে পুরো গলি ভর্তি। সেটা আবার হতে গেলে আসল মেন টিমটাকে কলকাতা লিগে খেলাতে হবে। এবার কলকাতা লিগে খেলাতে এখন নিয়ম আছে 6টা আমাদের রাজ্যের খেলোয়াড় খেলাতে হবে। এটা একটা দিকে ভালো, মানে বাংলার ছেলেরা সুযোগ পাচ্ছে। হ্যাঁ, তখন একটা জিনিস যেটা তুমি একটু আগে বললে যে তুমিও হেঁটে আসছো, প্রচুর সমর্থক তোমার সাথে হেঁটে আসছে। আচ্ছা, এরকম তো নিশ্চয়ই অনেকবার কনভারসেশন হচ্ছে খেলার আগে, কেউ একজন এসে তোমাকে ডেকে বললো দিবেন্দু এরকম করে কিন্তু গোল করবি বা এরকম করে কিন্তু ফিনিশ করবি, এরকম একটা ফান ইন্টারঅ্যাকশন যেটা হয়েছে? গোল করতে হবে, মানে সমর্থকদের কি জিততে হবে, ওরা ওরকম বলবে, অনেক বলেছে। মানে আমরা কি খেলার পরেও আমরা হেঁটে যেতাম, মানে তখন আমি হেঁটে ইলিয়াটরে যেতাম, তো তখন তো খেলার পরে আর ওখানে গাড়ি পাবেন, আমরা মোহনবাগান মাসের পাশ দিয়ে এসে নিউ মার্কেট হয়ে ওই প্রেস ক্লাবের পাশ দিয়ে গিয়ে আমরা ওখান থেকে ওই রিক্সা করে এতে যেতাম ইলিয়াটরে। তো আমাদের সাথে অনেক সমর্থক যেত, খেলার পরে গল্প করতে করতে যেত, এই মানে জিততে হবে। হারলে আবার আমরা মানে পুলিশে গাড়ি করে যেতে হতো, হারলে পুলিশের গাড়ি করে যেতে হতো। হারলে তো তোমার বেরোতে দেবে না, মারবে। তখন পুলিশের গাড়ি করে প্রায় ম্যাচের 2-3 ঘন্টা পরে পুলিশের গাড়ি করে গিয়ে পার্ক স্ট্রিটে নেমে যেত, দিয়ে ওখান দিয়ে হেঁটে ইলিয়াট রোড। মানে হারলে বা ড্র হলে। তো মানে এরকম তো এক্সপিরিয়েন্স নিশ্চয়ই রয়েছে যে মানে হেরে গেছো আর মানে বেরোতে পারছো না কোনো মতেই, সমর্থকরা হয়তো ঘিরে ধরেছে, তো মানে সেরকম পরিস্থিতি থেকে কিরকম ভাবে বেরিয়ে এসছো? এরকম ধরো ইসমাইল মাঠে একটা ম্যাচ আমরা হেরে গেছি, তখন বাইচুং, আমি, রমন বিজয় সবাই ইসমাইল, বিজেন সিং, ইসমাইলের দারুণ টিম। তো বাইচুং আর তখন শোষো ছিল, ওরা বেরোতে গেছিল,
আমরা তো বেরোচ্ছি না, আমরা জানি ইট ফিট করছে, ধাম করে ইট করছে টেন্টে, আর ওরা ভেবেছে না বেরিয়ে যাবো, সে বাইরে থেকে এমন তাড়া করেছে, আবার ঢুকে গেছে, মানে বাইচুঙা শোষক সাইড থেকে বেরোচ্ছিল, একটা গেট আছে মানে ছোট গেট, ওখান থেকে বেরোতে গেছিল। আমরা সেই রাত প্রায় 9টার পরে ট্যাক্সি পুলিশ ভ্যানে করে পার্ক স্ট্রিটে গিয়ে নিয়েছি, দিয়ে ট্যাক্সি করে, তখন আমরা সল্ট লেকে থাকতাম, আমি আর রেনিডি একসাথে থাকতাম, আমরা ওখান থেকে ট্যাক্সি করে সল্ট লেক গেছি। মানে এতটাই তখন হ্যাঁ, অবস্থা তখন খারাপ ছিল, জিতলে যত ভালো, হারলেও তত দুঃখ প্রবলেম্যাটিক। তো ওইটা মানে ভালো ছিল, ইন্টারঅ্যাকশন অনেক বেশি ছিল। সমর্থক তো মনমান সমর্থক, ইসমল সমর্থক মিনিমাম, ইসমল বেশি থাকবে, ধরো 2 ঘন্টা, তুমি 3 ঘন্টা 4 ঘন্টাও হতে পারে তুমি বেরোতে পারো খেলার পর। এরকম অনেক ম্যাচ হয়েছে, ড্র হয়ে গেছে ম্যাচ, একটা ম্যাচ 1-2 জিতছিলাম, তা আমি হাফ টাইমে গোল করেছি, গোল করার পরেই মনাদা আমায় বসিয়ে দিয়েছি, তো সেই ম্যাচ 1-1 হয়ে গেছে, আর আমি বসিয়ে দিয়েছি বলে রাগে আমি মানে হাফ টাইমেই বাড়ি চলে গেছি, বাইক ছিল, বসে গিয়েছে তো সে তখনই চান টান করে বাড়ি চলে গেছে। খেলা তো কোনো শেষ হয়নি, খেলা শেষ হয়ে আর বেরোতেই দেয়নি, এরকম গেছে। ইস্টবেঙ্গল ভার্সেস টালিগঞ্জ, সেবার ইস্টবেঙ্গল জাতীয় লিগ, মানে ওই ম্যাচগুলো খুব ভাইটাল, মানে আমাদের সাথে এফসি কোচির 1 পয়েন্টের ফারাক। এফসি কোচিতে চ্যাপম্যান, মানে চ্যাপ ভাই, বিজয়ন, আনচেরি, ভালো বিদেশি ছিল 4। তো টালিগঞ্জ ম্যাচ আমি তখন সল্ট লেকের যেখানটায় 1 নম্বর গেট তার একটু আগে ভাড়া থাকে, আমার বাড়ি তখন সবাই চেনে ইসমল সাপোর্টার। তো ম্যাচটা আমরা টালিগঞ্জের কাছে 1 গোলে হেরে গেছি, আমাদের বাড়ির পুরো কাঁচ টাচ ভেঙে, ইট মেরে, মানে বাড়ির কিছু নেই ওই দিন, মানে সব ভেঙে দিয়েছে, আমাদের দর্শক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, আমরা হেরে ড্রেসিং রুমে বসে আছি, আমরা পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে এসেছি, এসে দেখছি বাড়ির সামনে লোক দাঁড়িয়ে আছে, তারপর ওরা অনেক একটু রাত হলে চলে গেছে। তারপরে ম্যাচ ছিল এফসি কোচি ইস্টবেঙ্গল, সেই ম্যাচটা মানে গুরুত্বপূর্ণ ম্যাচ, তখন কাজ ভাঙাই আছে, তার 5-6 দিন পরে ম্যাচ, ওই ম্যাচ আমাদের না জিতলে মানে আমরা জাতীয় লিগ থেকে আউট হয়ে যাবো, জিতে যাবো। তো ওই ম্যাচটায় আমি 2টো গোল করেছিলাম, একটা মনে হয় ফাল্গুনি না চ্যাপ ভাই গোল করছিল, আমরা এফসি কোচিকে 3-2 না 3-1 হারিয়েছি। ওই কাঁচ আমাকে আবার পরের দিন এসে ইসমল সাপোর্টাররা সব কাঁচ ফাঁচ লাগিয়ে দিল, মিষ্টির হাড়ি ফাড়ি নিয়ে আসলো, এবারে আর বাড়ির সামনে আরো বেশি লোক, মানে ওই ম্যাচে প্রায় মাথা ফেটে গেছিল, এখানে 8টা না 12টা সেলাই হয়েছিল, ওই মাথা ফাটা দিয়ে হেঁটে গোল করেছিল, মানে সেই ফেটে উড়ে গেছে, এখানে রক্ত বেরোচ্ছে, মানে ওই ম্যাচটায়। এইবার পরের দিন ইসমল সমর্থক সব এসে আমার বাড়ি কাঁচ লাগিয়ে দিয়েছে, আবার সব করে দিয়েছে, নিজেদের দায়িত্ব নিয়ে লাগিয়ে দিয়েছে, মিষ্টি ফিষ্টি। সাপোর্টার এরকমই, মানে ইসমল মোহামেডান সাপোর্টাররা মানে যতটা হেরে গেলে রেগে যাবে, আর জিতলে ততটাই বুকে জড়িয়ে নেবে। তো অনেকের অনেক রকমের ওপিনিয়ন থাকতে পারে, সেটা হচ্ছে খেপ ফুটবল নিয়ে। আমরা দেখেছি যে প্রচুর প্রফেশনাল ফুটবলার তারাও খেপ মাঠে খেলেছে, তারা প্র্যাকটিস করেছে, খেপের মাঠে খেলেছে। এবার আমাকে একটা কথা বলো যে এই খেপের মাঠের খেলা কি কোথাও গিয়ে একটা প্রফেশনাল ডেভেলপমেন্টে এফেক্ট করে? যেটা আমার মনে হচ্ছে, ধরো আমাদের সময় তো আর খেপ ফুটবল এরকম ছিল না, আমাদের সময় এটা 1 ডে ফুটবল, তো 1 ডে মানে একদিনে খেলা হতো, সেটা আমরাও খেলেছি, খালি পায়ে খেলা হতো ছোটবেলায় আমাদের পাড়ায়, আশেপাশে পাড়ায়, একদিনেই শেষ, মানে সন্ধ্যের আগে সকালে শুরু হতো, খালি পায়ে হতো, অ্যাঙ্কলেট পরে অনেকে খেলতো, সেখানে অত পয়সার ব্যাপার না, মানে একটা পাড়া টিম দিচ্ছে, একটা পাড়া টিম দিচ্ছে, আর একটা পাড়া হতো। তবে এখন যেটা হয়েছে যে তোমার কলকাতা লিগ কোনো টিম, কোনো ধরো যে সে যদি 4 মাস খেলে, সে সেই টিমটা থেকে যে অর্থটা পাচ্ছে, সে যদি ওই খেপ খেলে, খেপ মানে নামটাও খেপ, যাই হোক, মানে ওই ফুটবলটা খেলে, এক যে চারিদিকে যে খেলাটা হয়, সে অনেক বেশি অর্থ উপার্জন করে। মানে সে যদি একটা কলকাতা লিগের কোনো টিমে খেলে, সে 3.5 মাসে যে টাকা পাবে, ওই টুর্নামেন্ট মানে একটা শনি রোববারে সে তার থেকে বেশি টাকা। তাই এখন কি হচ্ছে যে যার উপার্জন বেশি যেখানে, তো
বেশিরভাগ বাঙালি ফুটবলার যারা ভালো খেলে তারা ওইটায় ইন্টারেস্ট দিচ্ছে বেশি। মানে ওখানে খেললে তো আর্থিকভাবে অনেক বেশি লাভবান হচ্ছে, যেটা কলকাতা লিগের কোনো টিমে ও 3 মাস খেলে মাসে যত টাকা পাবে ও একটা শনি রবিবার তার থেকে বেশি টাকা পাবে। তো যদি মাসে 4টে শনি রোববার হয় তাহলে ও এই 1 মাসের টাকার থেকে 4 মাসের টাকা বেশি, মানে অনেক বেশি আর্থিকভাবে লাভবান। আর তার জন্যই তার ইন্টারেস্ট থাকছে ক্ষেপের মাঠে গিয়ে খেলবার। এক একটা গ্রামে গ্রামে খেলা হচ্ছে, প্রচুর লোক আসছে, এখন সোশ্যাল মিডিয়ার অনেক পপুলারিটি হচ্ছে, ওর আরেকটা জায়গায় সে ডাক পাচ্ছে, তাই এটা খেলার প্রতি আগ্রহ ভালো প্লেয়ারদের বেশি বাড়ছে। কিন্তু এইটা করতে গিয়ে কি কোথাও আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ তো প্রফেশনাল হতে চায়, একটা মানুষ চায় যে সে কোনো বড় ক্লাবে খেলবে কিংবা সে দেশকে রিপ্রেজেন্ট করবে, এইটা করতে গিয়ে কি এই জিনিসটা এফেক্ট করে যাচ্ছে তার ক্যারিয়ারে? করছে তো, এফেক্ট হচ্ছে। মানে দুই দিকেই তুমি যদি দেখতে চাও, একটা হচ্ছে যে একটা খেলোয়াড়ের লংজিভিটি কমে যাচ্ছে। টুর্নামেন্ট খেলা মানে ওকে সারাদিনে 8টা ম্যাচ খেলতে হচ্ছে, অনেক রাত 2টো 2:30টে 3টে অব্দি হয়তো খেলতে হয়, কোনো কোনো টুর্নামেন্ট ভোরবেলাও শেষ হয়, তাহলে সারা রাত ধরে খেলছে। আর একটা প্রফেশনাল প্লেয়ার কি সকালে প্র্যাকটিস করে, তার অধিকাংশ ম্যাচ সন্ধ্যেবেলা হয় বা বিকেলবেলা হয়, এই দুটোর ফারাক তৈরি হচ্ছে এবং ও অনেক বেশি আর্থিকভাবে লাভবান হচ্ছে বলে ওইটার প্রতি ইন্টারেস্ট হচ্ছে। আর এইটার প্রতি মানে এখানে তোমাকে অনেক সময় লেগে তুমি বড় প্লেয়ার হবে, মানে বেশি অর্থ তুমি যখন একটা বড় টিমে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা তুমি মুম্বাই, চেন্নাই বা কেরালা টিমে চান্স পাবে, সেটা চান্স পেতে গেলে তোমাকে অন্তত 6-7 বছর স্ট্রাগলিং করতে হবে, তারপরে তোমাকে চান্স পাবে তুমি, তখন তুমি আর্থিকভাবে অনেক সচ্ছল হবে। আর ওখানেও প্রতি সপ্তাহে সপ্তাহে ও আর্থিকভাবে লাভবান হচ্ছে, ওটার প্রতি ইন্টারেস্ট। তো এই গ্রাইন্ডটা করতে চাইছে না, যে মানে আমি প্র্যাকটিস করব, আমি নিজেকে আরো বড় জায়গায় নিয়ে যাব না, আমি অন্য কোনো দিকে আমার মনোযোগ দেব না, আমি রোজ ডেইলি ডিসিপ্লিন ভাবে আমি নিজেকে চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে একদিন আমি মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা যে কোনো বড় ক্লাবে খেলতে পারি। তো এই জিনিসটাই কি আজকালকার প্লেয়ারদের মধ্যে কোথাও গিয়ে ল্যাকিং? হয়তো টাকাটাই বড় হয়ে যাচ্ছে। টাকাটা না, এবার অনেকের ধরো আর্থিকভাবে তার পরিবার সেইভাবে অতটা ভালো এতে নেই, তখন সে তো ওইটাই বেছে নেবে, তার পরিবার যাতে ভালো থাকে। এইটা একটা সমস্যা হচ্ছে, যেটা আগে কম ছিল, এখন হচ্ছে। অনেক খেলোয়াড়রা ধরো ভালো খেলছে কিন্তু কলকাতা লিগের প্রতি সে অতটা ইন্টারেস্ট না। তো এটাই দেখতে গেলে হয়ে যাচ্ছে কি, আরো ভালো প্লেয়ার যাদের আরো হয়তো উঠে আসার কথা, আরো হয়তো মানে আমরা দেখতে পেতাম হয়তো আইএসএল এ কিংবা জাতীয় দলে, সেরম প্লেয়ার আরো অনেক ট্যালেন্ট আছে যারা ধরো খেলছে, ভালো খেলছে, কিন্তু তাদের ওই এই দুটোই তারা এই করতে পারছে না, মানে ব্যালেন্স করা খুব মুশকিল। মানে কলকাতা লিগ ধরো 3 মাস হবে, 3 মাস তাকে প্রতিদিন সকালে প্র্যাকটিস করতে হবে, ধরো শনিবার বা রোববার একদিন ছুটি দেবে, ওই টিমের কোচে ধরো 10টি লিগা খেলতে পারে বা সে পিয়ারলেস এর হয়ে খেলতে পারে, কিন্তু তাকে তো 6 দিন প্র্যাকটিসে আসতে হবে, বাড়ি যেতে হবে। এবার সে সেই টিমের হয়ে খেলতে গেলে ম্যাচ থাকবে, শনিবারও ম্যাচ হতে পারে। তো সেই জায়গারও অনেক প্লেয়ার আছে যারা মোহনবাগান খেলতে যায় আগামী দিনে বড় প্লেয়ার হতে। আবার অনেকে আছে যে যার পারিবারিক অবস্থার সমস্যা আছে, সে ওই ম্যাচ খেলে অনেক বেশি ভাবে আর্থিকভাবে সচ্ছল, ওই ম্যাচের প্রতি কনসেন্ট্রেট করছে, এখানে অত করছে না। কিন্তু ট্যালেন্ট তো আরো হয়তো যতটা এগিয়ে আসার কথা হয়তো আসছে না। ওখানেও মানে দুটো জায়গায় একটা মানে একটা বাধা তৈরি হচ্ছে, এটা অনেক বেশি লং টাইম। ধরো আমরা আমাদের লাইফ, আমরা বুশেট স্কুলে খেলেছি, তারপর টাটা ফুটবল একাডেমি গেছি, ওখানে 6 বছর থেকেছি। 6 বছর থেকে তারপরে আমরা স্টাইপেন্ড পেতাম। প্রথমে আমরা স্টাইপেন্ড পেতাম 500 টাকা টিএফএ, এবং আমরা লাস্ট যখন মোহনবাগান সাইন করেছি তখন আমরা পেতাম 2000 টাকা মাস, মোহনবাগান সাইন করার আগে। তো সেহেতু আমাদের ওইখানে 6 বছর একটা আমি একা না, ধরো আমি রেলি সিং, কল্যাণ চৌবে, অনিত ঘোষ, শঙ্করলাল চক্রবর্তী, আমাদের ব্যাচ যারা ছিল, তারপর আমরা 7 জন মোহনবাগান সাইন করেছি। তারপর আমাদের তখন অনেক বেশি অর্থ পেয়েছি। তো তাহলে কি ইনিশিয়াল ডেজে শুরু দিয়ে কিছু সাপোর্ট দেওয়া উচিত, যাতে এরা আরো পরের দিকে এটা তো মানে কারোর কিছু করার নেই।
এর মধ্যে থেকেও তো প্লেয়ার উঠে আসছে, তার থেকে যারা মানে আরো বেশি ধৈর্য রাখছে নিজের প্রতি, কলকাতা লিগে পৌঁছে সেই খেলোয়াড়রা উঠে আসছে। এবার আসি আমাদের ভারতীয় ফুটবলের কারেন্ট খুব আলোচিত একজন নামের, সে হয়তো ফুটবলার নয় কিন্তু ফুটবলের জন্য অনেক চেষ্টা করছে, রঞ্জিত বাজাজ। তো দারুণ আলোচনা হচ্ছে রঞ্জিত বাজাজকে নিয়ে, এবং যে একটা যুব দল নিয়ে হেলসিঙ্কি কাপ, নিকোথিয়া কাপ জিতে এলো। তো এই যে রঞ্জিত বাজাজ যে চেষ্টাটা করছে ইন্ডিয়ান ফুটবল, এটা কি খুব অ্যাপ্রিশিয়েটেবল, খুব কমেন্ডেবল জব? উনি চেষ্টা করছেন, অনেকদিন ধরেই করছেন এটা, মানে বলতেই হবে। উনি এর আগে দিল্লি এফসি টিম নিয়েছে, পরে এখন মিনার্ভা পাঞ্জাব নিয়ে ইউথের অনেক কাজ করছে, অনেকদিন ধরে কাজ করছে, এবং উনি একটা চেষ্টা চালান। এই ধরুন হারলেম কাপ, কোথিয়া কাপ, টাটা ফুটবল একাডেমিও চ্যাম্পিয়ন হয়েছে সেই সময়। এবার সেহেতু এটা ভালো চ্যাম্পিয়ন হয়েছে, উনি আগামী দিনে আমাদের এই ইন্ডিয়ান প্লেয়াররা যদি ভারতীয় দলের খেলে ভারতকে সেই লেভেলে নিয়ে যেতে পারে। ধরো আমরাও আন্ডার 16 এবং আন্ডার 19 আমরাও কোয়ালিফাই করেছিলাম, মানে ফাইনাল স্টেজে, মানে জাপান, চায়না, কোর্স, কাতার, এদের সাথে আমরা সাউথ কোরিয়ায় গিয়ে খেলেছিলাম ফাইনাল। আমরা 6th হয়েছিলাম। এই তিনজনের মধ্যে থাকতাম, তো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে আমরাও কোয়ালিফাই। মানে আমরা তখন আমাদের টিমটা ভালো ছিল, আমাদের আন্ডার 19 আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা আর অনেক ইরান সাথে ড্র করেছি। সেইখানে ইউথ টিম আমার মনে হয় রঞ্জিত বাজাজ ভালো কাজ করছে, ওনার টিম চালাচ্ছে, অত একাডেমি চণ্ডীগড়ে ভালো। যে কোয়েশ্চেনটা মানে আমি এটার পর করতে রঞ্জিত বাজাজ যে চেষ্টাটা করছে আজকের দিনে, যে কোনো ফুটবল প্রেমী আছে, যে কোনো স্বপ্ন দেখে কি একদিন ভারত হয়তো বিশ্ব দরবারে দেখবে, বিশ্বকাপে দেখবে, সকলকে একটা ছোট্ট প্রচেষ্টা সবার এর থেকে করাটা উচিত। টাটা ফুটবল একাডেমি এর আগে চেষ্টা করছে, এখন মিনার্ভা একাডেমি চেষ্টা করছে, এখন রিলায়েন্স ফাউন্ডেশনের যে একাডেমি আছে ওখানেও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তো তারা সবাই সার্বিকভাবে সবাই চেষ্টা করলে ভারতের ফুটবলের লাভ। ধরো ভারতের যে উমেন্স টিম কিন্তু অনেকটা আমাদের থেকে, ছেলেদের থেকে এগিয়ে। ওরা যেভাবে ওদের যে ইউথ টিম, আন্ডার 17 থেকে শুরু করে মানে আরেকটু হলে ধরো হয়তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হয়েও যেত, যেভাবে ওরা নিজেদেরকে তৈরি করে। তো আমাদেরকেও ইউথ সিস্টেমকে ভালো করতে হবে, যে সবার আগে ইউথ সিস্টেম ভালো না হলে তুমি মানে আগামী দিনে এগোনো তাও তো চেষ্টা চলছে সবাই চাপ দিতে। তবেও রঞ্জিত বাজাজকে মানে সাধুবাদ দিতে হবে, অনেক চেষ্টা করছে। আজকের দিনে ভারতের জাতীয় দলে বা যে কোনো ভারতের ম্যাক্সিমাম জায়গায় এই যে নাম্বার 9 বা সেন্টার ফরওয়ার্ড, স্ট্রাইকার, সেরকম প্লেয়ার কিন্তু সত্যি সুনীল ছেত্রীর পর কিন্তু আর সেরকম দেখা যাচ্ছে না। সত্যি নাম্বার 9 এর হয়তো অভাব আমরা বোধ করছি। এবার তুমি নিজস্ব ক্যারিয়ারে তোমার 248-এর কাছে গোল রয়েছে পুরো তোমার ক্যারিয়ার স্প্যান জুড়ে। তো এই প্রলিফিক গোল স্কোরের অভাবটা আমাদের জাতীয় দলে কেন, কিংবা যে কোনো টিমে কেন? না, আমাদের প্রথমত ধরো এই যে আইএসএল জবে থেকে শুরু হয়েছে শেষ 12-10 বছর, তো আইএসএল ধরো বাঙালি স্ট্রাইকার সুনীল ছাড়া, মানে ভারতীয় স্ট্রাইকার সুনীল ছাড়া তো আর বিশেষ কেউ, রহিম আলীকে প্রথম দিকে চেষ্টা হচ্ছিল, রহিম আলী যে ফুটবল খেলছিল, যদি আরো কিছুদিন ও খেলতে পারতো তো ওই জায়গাটা ও কিছুটা হলো, তারপর তোকে উইং হয়ে গেল, রাইট উইং খেলছে, তারপর মানবীরের ক্ষেত্রে তো আমরা তাই দেখলাম যে রাইটের দিকে শিফট করে দিল। মানে পজিটিভ স্ট্রাইকার সেইভাবে মানে ভারতীয় দলের হয়ে খেলতে পারছে না, কারণ প্রতিটা আইএসএল টিমে একজন স্ট্রাইকার তুমি দেখাও যে খেলছে, সব তো স্টার্টিং 11 নেই কোনো ভারতীয় স্ট্রাইকার। সুনীল যে টিম খেলেছে, সুনীল আমাদের সময় ধরো রমন বিজয়, আমি বিজয় তখন বাইচু, অনেক স্ট্রাইকার ছিল, সেই স্ট্রাইকারটার অভাব দেখা যাচ্ছে, কারণ ডোমেস্টিকে সেরকম স্ট্রাইকার উঠে আসছে না। হ্যাঁ, ডোমেস্টিকে তো ওই যে খেলাচ্ছে না, মানে খেলাতে হবে। আমাকে যেরকম অমল স্যার 97-এ মোরমানের স্ট্রাইকার লাইনে চিমা, রোশন পেরেরা, আব্দুল খালেক, তারপরে আমি, এই তিনজনের পরে আমি। তো অমল স্যার আমাকে ম্যাচের আগে বললো, তোকে আমি টিমে রেখেছি,
হয়তো 15-20 মিনিট খেলাবো, আর তারপরে আর কলকাতা লিগের ম্যাচে তোকে 7-8টা ম্যাচ পুরো খেলাবো, আমাকে বলেছিল। তো ওই ম্যাচে আমি 15 মিনিটে নামলো, আমি গোল করেছিলাম, এক গোলে হারালাম, মানে 4-1 পরের ম্যাচ। তারপরে আমাকে 7টা ম্যাচ খেলেছিল, আমি 13টা গোল করে হাই স্কোরার হয়েছে কলকাতা লিগে। মোহন মাঠে পুরো ভর্তি লোক, ল্যাম্পার্ডে তার বেশি লোক, মানে ওই চ্যাম্পিয়নশিপ ম্যাচ ইস্টার্নেলের সাথে খেলা, মানে ওটা জিতলে আমরা লিগ চ্যাম্পিয়ন। আর ডায়মন্ড সিস্টেম তখন মানে প্রচুর লোক, মানে অত লোক আমি মানে লিগের খেলায় দেখি, খুব কমই দেখি। তো চিমা একটা গোল করে দিয়েছে, তো আমার 12, চিমারও 12, আগে আমার 12 ছিল, চিমার 11 ছিল। চিমা গোল করে দিয়েছে 12 দুজনে, তখন পেনাল্টি পেয়েছে, আর 10 মিনিট 15 মিনিট খেলা। আমি জানি চিমাই মারবে, আমি তো দাঁড়িয়ে আছি দূরে, মানে আমাকেই মেরেছে বক্সে, ওতে পেনাল্টি পেয়েছে, চিমাই মার, আমি জানি চিমা মারবে, আমি তো দূরে দাঁড়িয়ে আছি। চিমা এসে জার্সিটা খুলে দিল, দিয়ে চিমা ড্রেসিং রুমে চলে গিয়ে বললো টেক, আমাকে বলছি তুই মার। আমি মেরে 13 গোল করে হাসি। মানে এই অমল স্যারের মতো কোচকেও দরকার, যে কনফিডেন্স দেবে স্ট্রাইকার, যে তোমায় আমি 8টা ম্যাচ খেলাবো। তুমি আমাকে অমল স্যার বলেছিল তোকে 8টা ম্যাচ কেউ বসাবে, এই 8টা ম্যাচ আমি খেলাবো, 90 মিনিট করে খেলে নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তুমি থাকবে, না অন্যরা খেলবে। তখন কম্পিটিশন অনেক, আব্দুল খালেক, তারপরে কি এই টিমেই আবার জাতীয় লিগে চলে এলো ব্যারেটো, স্টিফেন, আমি, মানে তোমার পরের বছর আরো কম্পিটিশন, ইগর, ব্যারেটো, স্টিফেন, আমি, হও তার মধ্যে খেলা, আমার পা এতটা ফুলে আছে। এবার রবীন্দ্র সরোবরের খেলা, ডেমপোসা, গোল হয়নি, তা আমি পায়ে লাগা, আমি জানি আমার খেলাবে না, এমন স্যার না চাটনি আমার বলছে তুমি উতরো, আমার পায়ে লাগা, আমি দেবজিতের বুট করলাম, মানে দেবজিতের পা বড়, আমার অ্যাঙ্কেল এত ফোলা, দেবজিতের বুট পরে নামলাম, নেমে 2টো গোল করে দিয়েছিলাম। মানে এই রবীন্দ্র সরোবর মাঠে, মানে এত কম্পিটিশন ছিল, তখন যদি তুমি একটা ম্যাচ বসে যাও, তো তোমার আর আগামী 10টা ম্যাচ তোমার বসে থাকতে হবে, মানে এরকম কম্পিটিশন। মানে মন ইস্টবেঙ্গলও তাই, ইস্টবেঙ্গলে আমি, বাইচুং আর রমন বিজয়, 3টে স্ট্রাইকার। এবার যেদিন আমি গোল করি তো রমন বিজয় অর্ধেক খেলি, আমি পুরো খেলি, আবার রমন বিজয় গোল করলে আমি আবার অর্ধেক খেলি, পরে না, মানে তার মধ্যে দিয়ে আমি 28টা গোল করেছিলাম, রমন বিজয় 24টা না কটা গোল করেছিল, আর বাইচুংও অনেক গোল করেছিল সেবার, কিন্তু বাইচুং খেলতোই, আমরা দুজন মানে মারপিট হতো, মানে মানে কম্পিটিশন হতো, মানে এমনি আমাদের দুজনের ভালো সম্পর্ক ছিল। কখনো মনাদা করছিল, মনাদা কখন নামাতো, আমাকে কোনোদিন নামাতো, কোনোদিন রমন বিজয়কে, মানে কম্পিটিশন ছিল স্ট্রাইকারদের মধ্যে। এখন তো সেটা নেই, হ্যাঁ সব বিদেশি স্ট্রাইকার, আমরা বিদেশি আগে ধরুন ইগর, ব্যারেটো, স্টিফেন, 3টে বিদেশি, সেখানে খেলতে গেলে তো অনেক ঝামেলা, তাও কোচেরা আমাদেরকে সুযোগ দিত, মানে এখন হয়তো মানে কম দিত, যে এইটুখানি খেলা। আমি অনেক ম্যাচ, আমাকে যখন রবসান কোচ আর চার্চিল ব্রাদার্স ম্যাচ মোহনবাগান গুগলে হারছি, সমর্থকরা বেরিয়ে যাচ্ছে, মানে তখন আর জানে আর জিততে পারবে না, ছড় লেগে খেলা। এই কদিন আগে একটা মোহনবাগান সাপোর্টার আমাকে ফোন করে বলছি আমি তো বেরিয়েই গেছিলাম, তারপরে মানে আমি চলেই গেছি, তারপর ফিরে এসেছি, আমি নেবেই ধরমজিতের কর্নারে একটা হেডে গোল করে, এই ক্রসে একটা হেডে গোল করেছি, আবার একটা তোম্বা সিং ছিল, তারপর সে গোল করে 2-2 টাইব্রেকারে চার্চিলকে আমরা হারিয়ে দিলাম। মানে সাপোর্টার আগের দিন আমার সাথে দেখা হয়েছে, বলছে দাদা আমি তো বেরিয়েই গেছি, হেরে যাবো, আবার ফেরত এসেছি 13 নম্বর ট্যাঙ্কের। এরকম কোচেদের ভরসা দিতে হবে প্লেয়ারকে, যে স্ট্রাইকার খেলবে। স্ট্রাইকার কি, আর তুমি যদি কলকাতা লিগের স্ট্রাইকারদের হেভি চাপ, মানে তোমার মোহনের যারা খেলে 15-20 মিনিটের মধ্যে তোমায় গোল করতে হবে, নাহলে সমর্থক পুরো চিল্লাবে, মানে স্ট্রাইকারের উপরেই প্রেশার, স্টপার গোলকিপারের তো গোল খেলে প্রেশার, স্ট্রাইকারকে তোমায় সব ম্যাচে গোল করতে হবে, প্রথম নেমেই একটা প্রেসার 15 মিনিটের মধ্যে গোল করতে হবে, নাহলে তোমার গালাগালি শুরু হয়ে যাবে, এই পাল্টাও, একে পাল্টাসি আরেকজনকে নামাও। সেই জন্য আমি বললাম যে এই মাঠে খেলা হলে ক্যারেক্টার তৈরি হবে, মানে
মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান মাঠে যত খেলা হবে তত প্লেয়ার ক্যারেক্টার হবে। কেন ওখানে একটা ম্যাচ বলছি আমি তোমাকে, আমি রেনেডি, আমরা আন্ডার-19 তখন দারুণ খেলেছি। আমি পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টো গোল করেছি আমি রেনেডি। আমরা সবাই মোহনবাগান সাইন করেছি 7 জন। মোহনবাগান 42 ম্যাচ ফার্স্ট হাফে 2 গোলে হারছি। যখন আমরা ওই মোহনবাগান এদিকে দেখবে একটা গড়ি দিয়ে প্লেয়াররা ঢুকছি, আমাদের পুরো মাথা না থুতু পুরো, হ্যাঁ সবার এর সব ম্যাচে হয়েছে, ওর সব বড় প্লেয়ার যায়, আমরা একা গেলাম, চান করলাম, আবার এসেছি সেকেন্ড হাফে, এসে আমরা গোল শুট করে দিলাম, জিতলাম। সেই সমর্থক আর নেই তারপরে। ওরকম এই মাঠে খেলা খেলতে পারলে সে বড় প্লেয়ার হবে। মানে মোহামেডান মাঠে যত লিগের খেলা হবে তত প্লেয়াররা তৈরি হবে, তাহলে ওই নৈহাটি কল্যাণী খেলে প্লেয়ার তৈরি হবে। আমরা তো ওই ফার্স্ট ম্যাচ আমাদের ওটা কিন্তু মোহনবাগানের, তার আগের ম্যাচটা প্রথম ম্যাচটা এফসিআই সাথে খেলেছিলাম, আমি আর শঙ্করলাল গোল করেছি। তারপরে মানে মোহনবাগান মাঠে প্রথম এরকম অনেক ইস্টবেঙ্গল মাঠে, মানে যেটা একটা ম্যাচ আমরা 42 এর সাথে 2 গোলে হারছিলাম, মানে প্রচন্ড বৃষ্টি, খেলা বন্ধ হয়ে গেল, কিন্তু আমাদের মাঝ মাঠে তারপরে মানে না টেন্টে ঢুকতে পারছি না বেরোতে পারছি, গলার কাটা খেলতে পারছিলাম না, গিরতে পারছিলাম। তারপরে খেলা বন্ধ হয়ে গেল, পরের দিন আমরা 2 গোলে না 3 গোলে জিতলাম। মানে এই 3 বড় জায়গার মাঠ প্লেয়ারকে তৈরি করে। আমি এবার তোমার একটা পার্সোনাল চয়েসের কথা আসি, সেটা হচ্ছে যে আমি দেখেছি তুমি মারাদোনা এবং মেসি দুজনেরই খুব বড় ভক্ত। এবার যদি একজনকে চুজ করতে হয়, আমি মারাদোনা মেসির ভক্ত। ধরো এখন এই জেনারেশনের আমি মারাদোনাকে কাছ থেকে দেখেছি। মারাদোনার ধরো মানে মারাদোনার ভক্ত, মানে যতই যাই মারাদোনার উপরে কোনো প্লেয়ার নেই আমার মনে হচ্ছে। আমি ধরো পেলে মারাদোনা দুজনের সাথে আমার একদম কাছ থেকে দেখার অভিজ্ঞতা। মারাদোনার প্রথম যখন এলো, প্রথম একবার এসেছিল যখন আমরা খেলছি না, জোহর ঢুকে আমার সাথে হাইফাই করেছে, আমার 10 নম্বর জার্সি করেছে, 10 নম্বর জার্সি। যাই হোক, সেকেন্ড বার যখন এসেছিল মারাদোনার সাথে আমি ছিলাম সব জায়গায়। মানে মারাদোনার ওই যে ঘরটা নভোটেলে ছিল, ওর ঘরে গেছিলাম, প্রত্যেকের জার্সি নিলাম, সই করে নিলাম জার্সিতে। তারপর ও খালি গায়ে ঘুরছিল, আমরা বসেছিলাম, ওই ইন্টারভিউ করছিল। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তোমার বাপাটা ধরা যায়, জিজ্ঞেস করছি, খুব হাসছিল। আমি বাপাটা ধরলাম, টেবিলের উপর পা তুলে দিই, পাটা তুললাম, বাপাটা বললাম এই পাটা মানে বাপাটা কত আমাদের ভালোবাসার। সেরকম মেসি অবশ্যই বড় প্লেয়ার, কিন্তু আমার মারাদোনার ভক্ত। মারাদোনার ক্যারেক্টারটাই আলাদা। একটুখানি হয়তো মেসির থেকে একটু বেশি হয়তো একটু উন্মাদনা ছিল, এখানে মেসি একটু হয়তো আমরা বলতে পারি একটু সাকিল, একটু মানে চুপচাপ। মেসিকেও দেখলাম আগের দিন, আমি খেলছিলাম তো এই মোহনবাগান আর ওই ম্যাচ ছিল, তো মেসির কাছ থেকে অটোগ্রাফ নিলাম আমার জার্সি। তো মেসির সাথে দি মারিয়া আর সুয়ারেস ছিল, দীপল আর সুয়ারেস ছিল, ওদের দুজনের অটোগ্রাফ নিয়েছিল। এখানে মেসিরটা ওদের দুজনের, কিন্তু মেসি কি একেবারে অনেক মানে মেসির সাথে যারা আছে মানে তাদের মধ্যেই থাকে। মারাদোনা আমার অন্য, মারাদোনাকে আবার দেখলাম সবকে, মারাদোনার সময় মাঠে ভর্তি লোক ছিল, মারাদোনা ধাক্কা ধুক্কি দিয়ে সবকে মেরে ঢুকে যাবে, বুঝলে নিজেই বল মারতে শুরু করে দিল, বল মারলো, কত বল মারলো, উন্মাদনাটা ছিল। দুটো আলাদা, মানে মেসি অনেক মানে একদম ডিসিপ্লিন। মেসি কিন্তু হাত মেলালো, ফটোগ্রাফ নিলাম, তারপর আমি দাঁড়িয়েছিলাম গোল পোস্টের পাশে, এই অনেক লোক মাঠে ঢুকেছিল, অনেক মেসি চলে গেল। কিন্তু আমরা তখন আমি বলছিলাম যে মেসিকে কি গাড়ি করে ঘুরিয়ে দিলে ভালো হয়, যেটা পেলে ঘুরেছিল, এটা মারাদোনাও ঘুরেছিল, কিন্তু এখন মেসি তবে দুজনেই বড় প্লেয়ার। মেসি অত বড় মানে বিশ্বকাপে এতগুলো ফাইনাল খেলে, দুজনেই বড়। তবে আমার মারাদোনাকে আমার মানে মারাদোনার সাথে অনেক কাছে কাছে গেছি। ধরো মারাদোনা একটা আমরা গেলাম
বারাসাতের ওখানে স্কুলে ম্যাচ খেলছিলাম। সৌরভ গাঙ্গুলি ছিল, শিশিরদা ছিল, আমি ছিলাম, বসুন ব্যানার্জি ছিল, আরো শ্যাম থাপা ছিল, অনেক প্লেয়ার ছিল। ওখানকার বাচ্চাদের সাথে একটা ছিল। মারাদোনার টাইম ছিল 10 মিনিট। যে 10 মিনিটে বল ফল মারবে। এই মারাদোনা 1 ঘন্টা হয়ে গেছে, বল মেরেই যাচ্ছে, মানে আর কেউ আটকাতেও পারছে না। 1 ঘন্টা হয়ে গেছে, আরো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে, তাও কেউ গিয়ে বলতে, মানে বল মেরেই যাচ্ছে, মানে মানুষটার উন্মাদনাটাই মানুষটা আলাদা ছিল। আবার তার কিছুক্ষণ পরে আরেক জায়গায় গেল, সেখানে লেগে গেল, সব ধাক্কা টাক্কা মেরে বেরিয়ে চলে এলো, থাকলো। আবার তার 8 ঘন্টা পরে আবার ওই হোটেলটা নিউ টাউনে, সেখানে গিয়ে আবার গান করছে, মানে আমি যে ভিডিও করেছি, মাদরা নিজেই গান করছে, মানে মিনিটে মিনিটে উন্মাদনাটাই আলাদা ছিল। মাদরা একরকম, মেসি আর একরকম, দুজনেই তো পৃথিবীর সেরা। এলের সাথেও ছিলাম একটু, 2 দিন ছিলাম। এলিস ছিল, এলের পাশের ঘরটাই ছিলাম, মানে এলের যদি কোনো সমস্যা টমস্যা হয় আমাকে দায়িত্ব দিচ্ছে। এলের তো ওখানে শুধু অটোগ্রাফ দিয়ে যাচ্ছি, মানে যাচ্ছি আর বলে। আমার পাশে, মানে ওই তাজ হোটেলে আমার ঘর দিয়ে পেলের ঘরে ঢোকা যায়, দুটো পাশাপাশি শুধু অটোগ্রাফ দিয়ে যাচ্ছি, সারাক্ষণ অনেক অটোগ্রাফ ছিল। তারপরে ব্রেকফাস্ট খেতে যেত, পায়ে লাগা, আমাকে বলতো তুমি আমাকে নিয়ে চলো, আমি নিয়ে যেতাম, আমার ঘাড়ে হাত দিয়ে দিয়ে যেত। প্রথম 2 দিন গেছি, তারপর থেকে আমার ওই 1 দিন গেছি, তারপরে ঘরেই, মানে পায়ে হাঁটুতে লাগা ছিল। পিলের সাথেও বেশ, মানে অনেক, আমি আমার জন্মদিন ছিল, আমাকে একটা কার্ডে লিখে দিয়ে বাড়িতে, আর জার্সিতে অটোগ্রাফ, একই জার্সিতে এলে আর মারাদোনা অটোগ্রাফ, একটাই জার্সি, মারাদোনার অটোগ্রাফটাই দিলেরও নিয়েছিলাম। মানে ভগবানের আশীর্বাদ, দুজন অত বড় প্লেয়ারের সাথে, মানে অত কাছাকাছি গেছি, গেছোই না, তোমার সাথে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওই মারাদোনা যেরকম খুব হাসছিল যখন বাবা বলেছেন, বাবাটা কি চলে যাবে। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, তো একটা শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে যে তোমায় যদি একদিনের জন্য এআইএফএফ এর প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া যায়, তুমি কি করবে? দিনে কিছু করা যাবে। এআইএফএফ প্রেসিডেন্ট তো কল্যাণ আমাদেরই বন্ধু, মানে একসাথে আমরা টাটা ফুটবল একাডেমিতে অতদিন ছিলাম, 6 বছর ম্যাচ খেলেছি, একসাথে থেকেছি। এআইএফএফ এর আমার মনে হয় উচিত ইউথ ডেভেলপমেন্টকে আরো শক্তিশালী করা, মানে বাচ্চাদের ফুটবল যতক্ষণ না ঠিক হবে, স্কুল ফুটবলটা, শুধু স্কুল ফুটবলে আরো মাঠ, ফুটবলের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। শুধু যে ফুটবল খেললে তো হবে না, তার সাথে তো এখন অনেক রকম অনেক কিছু জড়িত। সেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে প্রতিটা জেলায়, স্কুলে ঠিক করে। আশা করি আগামী দিনে ভালো ফুটবলার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। বাংলার ফুটবল এবং অন্যান্য বাংলার খেলাধুলোর ব্যাপারে জানতে বা দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন ম্যাচডে টিভি।